সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব আরসিসি ওয়ান এর ফ্লেক্সারাল ডিজাইন অফ বিম মানে চ্যাপ্টার 3। সো চ্যাপ্টার 3টাই মোস্ট ইম্পর্টেন্ট। বিমের ডিজাইন শিখবো। এখন ফ্লেক্সারাল ডিজাইন মানে কি? ফ্লেক্সারাল মানে হচ্ছে বেন্ডিং, মানে বিমে বেন্ডিং এর জন্য যে মোমেন্ট আসে সেই মোমেন্টের এগেনস্টে আমাদের যে ডিজাইন করতে হবে, মানে মোমেন্ট থাকার কারণে আমাদের যে সেফটি দিতে হবে, ফ্লেক্সারাল ডিজাইন অফ বিম। সো এটাই আমরা করবো আর কি। এখন এটা জানার আগে আমাদের যেটা জানতে হবে, আমাদের যদি একটা বিম থাকে, বিমে কোথায় টেনশন আর কোথায় কম্প্রেশন কাজ করে। তো বিমটা কনক্রিটের তৈরি, আমরা জানি কনক্রিটের উপরে থাকে কম্প্রেশন আর নিচে থাকে হচ্ছে টেনশন। এখন কনক্রিট আবার হচ্ছে টেনশন ভালো নিতে পারে না, কিন্তু আমার নিচে যেহেতু টেনশন আসতেছে, তাহলে আমার কি করা যায়? এর জন্য নিচে আমাকে রড দিয়ে দেওয়া লাগে, রিনফোর্সমেন্ট দিয়ে দেওয়া লাগে, তাইলে ওই রিনফোর্সমেন্টটাই টেনশন নেওয়ার কাজটা করবে। ঠিক আছে, এইটুকু আমাদের প্রথমে জানতে হবে। এখন আমরা দেখি একটা বিমের মধ্যে যদি লোড আসে, ঠিক আছে, এই যে এরকম একটা আমরা বিম দেখলাম, এই যে এই বরাবর আমাদের আছে রড এএস মানে স্টিল অথবা রিনফোর্সমেন্ট, এই যে এএস আছে। ঠিক আছে, এখন আমার যদি একটা পরীক্ষা আছে, এটাকে বলা হচ্ছে 2 পয়েন্ট লোডিং, মানে বিমের 2টা পয়েন্টে লোড দেওয়া হয়। লোড দিতে দিতে দেখা যাবে যে 3টা অবস্থা হইতে পারে। একটা হচ্ছে এই যে লোড দেওয়ার কারণে বিমের মধ্যে স্ট্রেস আসবে, সো এই স্ট্রেসটা ইলাস্টিক থাকতে পারে। স্ট্রেসটা কি থাকতে পারে? ইলাস্টিক। আর এই যে সেকশনে কোনো ক্র্যাক হয় নাই, এটা থাকতে পারে সেকশন আনক্র্যাকড। ঠিক আছে, আর মানে এইদিকে কোনো ক্র্যাক হয়নি। আর আরেকটা অবস্থা থাকতে পারে স্ট্রেসটা ইলাস্টিকই আছে কিন্তু সেকশনটা ক্র্যাক হয়েছে, মানে এই যে এই বরাবর এই দিক থেকে কিছু ক্র্যাক দেখা যাচ্ছে। তারপরে 3 নম্বরে হচ্ছে স্ট্রেসটা ইনইলাস্টিক আর সেকশনটা ক্র্যাক হয়ে গেছে। সো বাস্তব জীবনে আমরা এই জিনিসটাই দেখবো আর কি। এটাকেই বলা হচ্ছে, এইটার এগেনস্টে যে ডিজাইন করতে হয় সেটাই আমাদের শিখতে হবে আর কি। সো এই যে এরকম ক্র্যাক হওয়া শুরু করে, এইটার একটা ভিডিও দেখাবো ক্লাসের মধ্যে। সো কিভাবে লোড দিলে ক্র্যাক হয়, তাহলে আমরা আজকের ক্লাসে এই জিনিসটা শিখবো যে স্ট্রেস যদি ইলাস্টিক হয় আর সেকশনটা যদি আনক্র্যাক হয়, তাহলে কিভাবে কি প্রপার্টিগুলো বের করা যায়। সো এই লেখার স্ট্রেস ইলাস্টিক আর সেকশন হচ্ছে আনক্র্যাক। এটার জন্য আমাদের 2টা জিনিস যাওয়া লাগবে, মানে বিমের মধ্যে লোড দিলে 2টা জিনিস আসবে, একটা হচ্ছে স্ট্রেস আসবে আর একটা হচ্ছে স্ট্রেন আসবে। স্ট্রেস কি? লোড বাই এরিয়া। আর স্ট্রেন মানে কি? লোড দেওয়ার কারণে কতটুকু বিকৃতি হয়েছে, মানে চেঞ্জ হয়েছে কতটুকু, সেই জিনিসটাই জানতে হবে। তাহলে আমাদের যদি এরকম একটা সেকশন আঁকি, এরকম একটা সেকশন আঁকলাম, এই নিচে আমাদের রিনফোর্সমেন্ট আছে, তাহলে আমরা প্রথমে জানবো স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এটা আমরা জানি, এই যে এরকম হবে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। উপরে এটার নাম হবে এফসি মানে হচ্ছে কনক্রিটের স্ট্রেস। উপরে তো আমার কনক্রিট থাকে, সেটা এই যে এরকম করে কাজ করবে। নিচেও এখন আবার সেকশনটা আনক্র্যাক হওয়া মানে নিচে কনক্রিটটা এখনো ক্র্যাক হয়নি। এখন আমার সেকশনটা আনক্র্যাক থাকার কারণে নিচের কনক্রিটটাও ক্র্যাক হয়নি, মানে মেইনলি ক্র্যাক হওয়া শুরু করে নিচের কনক্রিট দিয়ে। ঠিক আছে, তার মানে উপরেও কনক্রিটের কিছু কম্প্রেশন থাকবে, কারণ উপরে কনক্রিট তো কম্প্রেশন নিতে পারে, নিচেও কনক্রিটের কিছু কম্প্রেশন থাকবে। সেটা হচ্ছে ধরলাম এফসিটি মানে হচ্ছে টি দিয়ে বোঝায় টেনশন জোন। উপরেরটা কম্প্রেশন জোন, নিচেরটা টেনশন জোন। টেনশন জোনে কনক্রিটের স্ট্রেস মানে কম্প্রেশন। আর এই যে রড বরাবর আরেকটা স্ট্রেস আসবে, সেটা হচ্ছে এফএস মানে হচ্ছে স্টিলের স্ট্রেস, এটা হয় টেনশন। তাহলে এটার নাম দিলাম আমরা স্ট্রেস ইন স্টিল। তাহলে উপরে থাকে কি এফসি, এটা আস্তে আস্তে এই যে সবচেয়ে সর্বোচ্চ থাকবে, এরকম করে আস্তে আস্তে কমতে কমতে এই যে নিউট্রাল অ্যাক্সিসে 0 হয়ে যাবে ওয়াই বার। আবার যদি নিচে যদি ক্র্যাক না হয়, তাহলে নিচেও কনক্রিটের কিছু কম্প্রেশন থাকবে, আর এই রড বরাবর এফএস থাকবে, এটা হচ্ছে স্ট্রেস ইন স্টিল। আমাদের এই ভ্যালুগুলোই প্রথম ম্যাথে বের করতে হবে, এফসি কত, এফসিটি কত, এই জিনিসগুলো। এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, এটার নাম হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এখন আমরা দেখব স্ট্রেন ডিস্ট্রিবিউশনটাও এরকমই হবে।
এই উপরের নাম হচ্ছে এপসাইলন সি। এপসাইলন কি নাম? এপসাইলন সি। এটা হচ্ছে কনক্রিটের স্ট্রেন, মানে লোডের কারণে কনক্রিটে কতটুকু চেঞ্জ হয়েছে। আর নিচে হচ্ছে এপসাইলন সিটি, মানে টেনশন জোনে কনক্রিটের কতটুকু চেঞ্জ হয়েছে সেটা। আর হচ্ছে এই যে এইখানে যে রড বরাবর, এই যে এই বরাবর, এই রড বরাবর, এটার নাম হবে এপসাইলন টি। এটা হচ্ছে রডের কতটুকু চেঞ্জ হয়েছে, এটার নাম কি? স্ট্রেন ইন স্টিল। এটার না এপসাইলন এস দেওয়া হয় না, এটাকে এপসাইলন টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে আমাদের তিনটা জিনিস জানতে হবে, স্ট্রেস ইলাস্টিক আর সেকশন আনক্র্যাক হইলে এই দুইটা চিত্র কেমন, তারপরে এই যে 2 নাম্বারটার জন্য চিত্র কেমন, 3 নাম্বারটার জন্য চিত্র কেমন। এইটাই যেহেতু আমরা 1 নাম্বারটার চিত্রটাই, মানে 1 নাম্বার ম্যাথটাই করবো, তাহলে 1 নাম্বারটাই শিখলাম। এরপরে আমরা দেখব বাকিগুলো আস্তে আস্তে কেমন হয়। ওকে, আমাদের প্রথম ম্যাথ করার আগে আরেকটা জিনিস জানতে হবে। প্রথম ম্যাথ আমরা কি শিখবো? এই যে স্ট্রেস ইলাস্টিক আর সেকশন আনক্র্যাক। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? সেইটা যদি চ্যাপ্টার 1-এ কিছুটা দেখানো হয়েছে, ট্রান্সফর্মড সেকশন, মানে আমার এরকম একটা সেকশন আছে, যখন আমি স্ট্রেস বের করব তখন কনক্রিট আর স্টিল এই দুইটা একসাথে দিয়ে সলিড মেকানিক্সে বের করা যায় না, তখন এই জিনিসটাকে কিছুটা ট্রান্সফর্ম করে নিতে হয়। ট্রান্সফর্ম কিভাবে শিখাইছিলাম? এই যে আমাদের এই রডের বদলে এই রডগুলা সরায় দুই পাশে দুইটা কনক্রিটের মাথা ঢুকাই দিতে হয়েছে এই রডগুলার বদলে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন। সো এখন আমরা এটার স্ট্রেস বের করতে পারবো, কিন্তু দুইটা ম্যাটেরিয়াল থাকলে আমরা বের করতে পারি না, এই জন্যই ট্রান্সফর্ম সেকশন ইউজ করতে হয়। আর এই দুইটা যে এক্সট্রা অ্যাড করলাম, তাহলে এই দুইটার এরিয়া কত? এইগুলার এরিয়া যদি হয় এএস, তাহলে এই দুইটার একসাথে এরিয়া হবে n-1 ইন্টু এএস। এটা মনে রাখতে হবে, দুইটার এরিয়া। তার মানে এই একটার এরিয়া হচ্ছে n-1 ইন্টু এএস বাই 2, আর এই বাকিটার এরিয়াও হচ্ছে n-1 ইন্টু এএস বাই 2। দুইটা একসাথে মিলে হয় n-1 ইন্টু এএস, এটা আমাদের জানতে হবে। আর n মানে কি? n মানে বলছিলাম মডুলার রেশিও। সো মডুলার রেশিও মানে হচ্ছে ইএস বাই ইসি, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট। এটার ভ্যালুটা 8 হয়, যদি না দেওয়া থাকে তাহলে 8 ধরে নিতে হবে। সো আমার স্ট্রেস ইলাস্টিক আর সেকশন আনক্র্যাকের জন্য আমার ম্যাথটা এইভাবে করতে হবে, ট্রান্সফর্ম সেকশন ইউজ করে। ওকে, এটা হচ্ছে 3.1। সো 3.1 এর কোশ্চেনটা হচ্ছে এরকম যে টোটাল যে জায়গাটা এটা হচ্ছে এইচ, আর এই দিক বরাবর প্রস্থ বি ইকুয়াল টু 10। এটা এইচ মানে হচ্ছে ডেপথ, বিমের ডেপথ। বিমের ডেপথ কত দেওয়া আছে? 25 ইঞ্চি। কত এটা? 25 ইঞ্চি, ঠিক আছে। আর এই নিচে 3টা 8 নাম্বার বার দেওয়া আছে, আর এই উপর থেকে রডের সেন্টার পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে ডি, 23 ইঞ্চি, এইটুক দেওয়া আছে। এইচ হচ্ছে টোটাল ডেপথ আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এটা জানতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কোশ্চেনে বলছে যে এই এফ সি বের করো, মানে কনক্রিটের স্ট্রেস কত এটা বের করো, তারপরে হচ্ছে এফ এস বের করো, আর হচ্ছে এফ সিটি বের করো। এফ সি মানে কনক্রিটের স্ট্রেস, এফ এস মানে হচ্ছে রডের স্ট্রেস, আর এফ সিটি মানে হচ্ছে টেনশন জোনে, মানে নিচের লেয়ারে রডের কনক্রিটের স্ট্রেস। এটা কি টেনশন জোনে বা নিচের লেয়ারে কনক্রিটের স্ট্রেস। এই 3টা জিনিস বের করতে হবে। আর এই 3টা জিনিস বের করার আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এই 3টা জিনিস আমরা কেন কিসের ভিত্তিতে বের করব? যদি আমার মোমেন্ট, এই বিমের মধ্যে মোমেন্টটা 45 ফিট কিপ হয়, 45 ফিট কিপ হইলে আমার এই জিনিসগুলো বের করতে বলছে। আর মডুলাস অফ রাপচার মানে 475 PSI, মানে এইটার উপরে গেলে আসলে আমরা বুঝতে পারবো যে কনক্রিটে ক্র্যাক হয়েছে না ক্র্যাক হয়নি, এই জিনিসটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেই যে কনক্রিটটা হচ্ছে স্ট্রেসটা ইলাস্টিক অবস্থায় আছে, আর হচ্ছে আমার কি
এই সেকশনটা আনক্র্যাক, এটা আমরা ধরে নিই, তারপরে চেক করবো যে আসলে ক্র্যাক হয়েছে না ক্র্যাক হয়নি এইটা। তাহলে আমার সেকশনটা যেহেতু আনক্র্যাক ধরে নিছি, তাহলে আমার ট্রান্সফর্ম সেকশন বানিয়ে নিতে হবে। এই রড দুইটা উঠাই দিয়ে দুইটা মাথা লাগাই দিছি, এই দুইটা মাথার এরিয়া কত হবে, n-1 ইন্টু as/2 একটা মাথার এরিয়া, আর এই আরেক মাথার এরিয়াও কত, n-1 ইন্টু as/2 এইটা। তাহলে এখন আমরা ম্যাথটা করা শুরু করি। প্রথমে আমাদের বের করতে হবে as কত, 3টা 8 নাম্বার বার, 3টা 8 নাম্বার বার। তাহলে 3 8 নাম্বার বারের এরিয়াটা মুখস্থ রাখতে বলছিলাম 0.79, ঠিক আছে। তাহলে এখানে আসে হচ্ছে 2.37 ইঞ্চি স্কোয়ার। তাহলে as বের করে ফেলছি। তাহলে সাথে সাথে আমি এই যে n-1 ইন্টু as/2 এটাও বের করে ফেলি। তাহলে n-1 ইন্টু দুইটা, এটা হচ্ছে n-1 ইন্টু as/2, এটাও n-1 ইন্টু as/2। তাহলে আমি একবারে n-1 ইন্টু as এটা বের করে ফেলি, দুইটার মিলিত ফলাফল। n এর ভ্যালু হচ্ছে আমার 8 দেওয়া আছে কোশ্চেনে, না দেওয়া থাকলেও 8 ধরে নিব। আর as এর ভ্যালু কত, 2.37 বের করলাম। 2.37 তাহলে আসবে কত, 8 দেখি কত আসে, 16.59 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা একটু নতুন করে চিত্রটা আঁকি ট্রান্সফর্ম সেকশনের, মানে এই চিত্রটা। ওকে, তাহলে এখন আমরা এই যে 16.59 ইঞ্চি স্কোয়ার যেটা বের করলাম, এটা ছিল এই দুইটা মাথার টোটাল এরিয়া। তাহলে এই 16.59 এর অর্ধেক নিবে এইটা, আর বাকি অর্ধেক নিবে এইটা। তাহলে আমি টোটাল একবারে বের করে ফেললাম, আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে ট্রান্সফর্ম সেকশনটা আঁকছি। এই উপরের মাথা বি হচ্ছে 10 ইঞ্চি, আর টোটাল এইচ হচ্ছে 25 ইঞ্চি, আর এই যে এই বরাবর আছে 23 ইঞ্চি, আর এই দুইটা মাথার মিলিত এরিয়া কত, 16.59, ঠিক আছে। 16.59 এর অর্ধেক নিবে এটা, আর বাকি অর্ধেক নিবে এটা। ওকে, তাইলে আমরা আমাদের যে জিনিসগুলো বের করতে বলছে ওইটা আমরা দেখবো যে কোন ফর্মুলা দিয়ে বের করে। ওই ফর্মুলা আমরা চিনি, তবু পরে দেখবো স্ট্রেসগুলো কিভাবে বের করে। সো এখন প্রথমে আমাদের যে জিনিসটা বের করতে হবে, এইটার সেন্ট্রয়েড বের করতে হবে বা নিউট্রাল অ্যাক্সিস বের করতে হবে, ওয়াই বার। তাহলে আমরা যদি এই উপর থেকে বের করি, এটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, এটা আমি দিয়ে দিব, তবু এখানে আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ওয়াই বার বের করি। এটা ধরলাম আমরা 1 নাম্বার জায়গা, আর এই টোটাল দুইটা মিলে ধরলাম যে 2 নাম্বার জায়গায়, টোটাল দুইটা মিলে, ঠিক আছে। তাহলে টোটাল দুইটা মিলে বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে, এটা আমরা ওয়াই বার বের করব। ওয়াই বার মানে হচ্ছে এই যে এইখান থেকে ধরলাম যে এই উপর থেকে এইটুকের লেন্থ, নিউট্রাল অ্যাক্সিস, এইটুক বের করব। তাহলে ওয়াই বার বের করার ফর্মুলা কি, a1 y1, যেহেতু আমার দুইটা জায়গা, a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমে বের করি a1 মানে হচ্ছে এই 1 নাম্বার জায়গার এরিয়া। তাহলে 1 নাম্বার এই টোটাল জায়গাটা, এই পুরা জায়গাটা, এই যে পুরা রেক্ট্যাঙ্গুলার যে জায়গাটা, এটার এরিয়া কত হবে, 10 ইন্টু 25, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে a1 মানে হচ্ছে 10 ইন্টু 25। তারপরে আমার হচ্ছে a2 মানে কি, a2 মানে হচ্ছে যে 2 নাম্বার জায়গার এরিয়া। তাহলে 2 নাম্বার জায়গার এরিয়া তো আমরা বের করে ফেলছি, 16.59 ইঞ্চি স্কোয়ার এইটা। তারপরে আমাদের যেটা বের করতে হবে y1 মানে হচ্ছে 1 নাম্বার জায়গার y অক্ষ বরাবর সেন্ট্রয়েড। তাহলে 1 নাম্বার জায়গার y অক্ষে কত আছে, 25। আমরা জানি কি রেক্ট্যাঙ্গুলারের সেন্ট্রয়েড কত, অর্ধেক নিতে হয়। তাহলে এটা কত হবে, 25/2। এই জিনিসগুলো আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে শিখাইছিলাম, মানে 12.5 ইঞ্চি। তারপরে y2 মানে হচ্ছে আমরা সব ক্যালকুলেশন করতেছি কি, এই যে উপরের এই যে কোনো একটা বিন্দু থেকে, উপরের এই বিন্দু থেকে, ঠিক আছে। এই 2 নাম্বার জায়গার সেন্ট্রয়েডটা কত, 2 নাম্বার জায়গার সেন্ট্রয়েডটা আসলে বের করা লাগবে না, এই যে এই উপর থেকে এই যে 2 নাম্বার জায়গায়, এই যে 2 নাম্বার মানে কি রডের যে জায়গাটা, এই যে রডের সেন্ট্রয়েডটা কিন্তু আমার দেওয়াই ছিল 23। সো এই জায়গাটার আলাদা করে আর আমার বের করার দরকার নেই, এইটা হচ্ছে আমাদের 23, ঠিক আছে। আমার তো সবকিছু পেয়ে গেছি। এখন এই ইকুয়েশনে যদি আমি বসাই দিই, সবকিছু বসাই দিলাম, তাহলে আমার ওয়াই বার আসে কত, 13.2 ইঞ্চি। এই যে উপর থেকে কত, 13.2 ইঞ্চি। তাহলে আমরা চিত্রটা একটু নতুন করে আঁকি।
ওকে, তাহলে চিত্রটা আঁকছি নতুন করে। এই যে ওয়াই বার হচ্ছে উপর থেকে 13.2 ইঞ্চি, এইটুক 23 ইঞ্চি। তাহলে আমার ওয়াই বার বের করা হয়ে গেছে, আশা করি এইটুক বুঝা গেছে। এরপরে হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ফর্মুলা কি ছিল? বি এইচ কিউব বাই 12। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাটা লিখি যে বি এইচ কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার। এটা আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিডিওটা দেখতে হবে। তাহলে 1 নম্বর জায়গার জন্য যদি চিন্তা করি, 1 নম্বর জায়গার বি হচ্ছে 10, এই বি হচ্ছে ভূমি বরাবর 10, তারপরে হচ্ছে এইচ হচ্ছে কত? 25। তাহলে 25 কিউব বাই 12। ঠিক আছে, আর এডি স্কোয়ার মানে কি? এডি স্কোয়ার মানে হচ্ছে a1 ইন্টু ওয়াই বার মাইনাস y1। ঠিক আছে, হোল স্কোয়ার। এটা তো পারতে হবে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়াইছিল। ঠিক আছে, এখন তাহলে এই যে এ মানে হচ্ছে 1 নম্বরের এরিয়া, তাহলে 10 ইন্টু কত? 25। ডি ওয়াই বার মানে কত? 13.2। আর y1 মানে কত? y1 মানে এই যে এখানে বের করছি, y1 মানে কত? 12.5। তাহলে 12.5 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার 1 নম্বর জায়গার জন্য। প্লাস এখন আমার 2 নম্বর জায়গার জন্য বের করতে হবে। কারণ 2 নম্বর জায়গার জন্য আমার বিএইচ কিউব বাই 12 করার কথা, কিন্তু 2 নম্বর জায়গাটা এত ক্ষুদ্র যে বিএইচ কিউব বাই 12 করলে আমার জিনিসটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে। এখন 2 নম্বর জায়গার জন্য যদি বিএইচ কিউব বাই 12 করি, এটা তো অনেক ক্ষুদ্র হয়ে যাবে। সো ওই জায়গার বিএইচ কিউব বাই 12 করার দরকার নেই, খালি এই যে এডি স্কোয়ার পোর্শনটা করলেই হবে। তাহলে 2 নম্বর জায়গার জন্য এডি স্কোয়ার, তাহলে 2 নম্বর জায়গার জন্য এ কত? 2 নম্বর জায়গার এ হচ্ছে 16.59। আর ডি স্কোয়ার 2 নম্বর জায়গার জন্য হবে ওয়াই বার মাইনাস y2। ঠিক আছে, তাহলে ওয়াই বার কত? 13.2। আর এই যে আমার y2 কত? y2 হচ্ছে 23। তাহলে y2 যদি করি তাহলে আসে আমার হচ্ছে 23 হোল স্কোয়ার। ঠিক আছে, সো এখন এটা ক্যালকুলেশন করতে হবে। সো এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম 14,736 ইঞ্চি টু দি পাওয়ার 4 আসে। মানে এটা সিম্পলিফাই করা হয়েছে, ক্যালকুলেটারে যেটা আসবে ওইটাই বসাবো। তাহলে আমার ওয়াই বার আর এই জিনিসটা বের করা হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের যে জিনিসগুলো বের করতে বলছে ওগুলোর ভ্যালুগুলো কত। ওকে, তাহলে আমরা প্রথমে বের করব এই যে এটা এফসি, মানে উপরের লেয়ারে এই যে এইখানে কনক্রিটের স্ট্রেসটা কত। এটা বের করার ফর্মুলা হচ্ছে এম ওয়াই বাই আই। এই ফর্মুলা সলিড মেকানিক্সে সবার শিক্ষা হয়েছে। সো মোমেন্টটা কোশ্চেনে দেওয়া ছিল কত? 45। এই যে 45 ফিট কি। তাহলে আমাকে সবকিছু এটাকে আমাকে ইঞ্চি আর পাউন্ডে নিয়ে যেতে হবে, ইঞ্চি পাউন্ডে নিয়ে যাব আমাদের দরকার হবে। সো 45, এই যে ফিটকে যদি আমি ইঞ্চিতে নিতে চাই তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, আর কিপকে যদি পাউন্ডে নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। আর ওয়াই মানে হচ্ছে এই যে আমি উপরের লেয়ারে স্ট্রেস বের করব, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই উপরের লেয়ার পর্যন্ত দূরত্ব, এই উপরের মাথা পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে আউটার ফাইবার পর্যন্ত দূরত্ব নিউট্রাল অ্যাক্সিস থেকে। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের মাথা পর্যন্ত দূরত্ব কত? 13.2 ইন্টু 13.2 ডিভাইড বাই আই আমরা বের করছি 14,736, এরকম কিছু একটা বের করছি। ঠিক আছে, এখন এটা যদি ক্যালকুলেশন করি আসে হচ্ছে 484 পিএসআই। তোমাদের এটা সিম্পলিফাই ক্যালকুলেশন বইয়ে যেরকম আছে। ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশনে যেটা আসবে সেটা বের করতে হবে। এখন আমরা যে জিনিসটা বের করব এফসিটি, মানে হচ্ছে এই যে নিচের লেয়ারে কনক্রিটের স্ট্রেস। সো এটার ফর্মুলা সেম এম ওয়াই বাই আই। তাহলে 45 ইন্টু 12,000, এটার ইউনিট কত আসে? পিএসআই। এটা ক্যালকুলেশন করলে পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটা করলে আমরা দেখতে পারবো। এখন সেমভাবে এটা যদি বের করি 45 ইন্টু 12,000, ফর্মুলা কি? ওয়াই উপরের লেয়ারের বেলায়, মানে উপরে যখন বের করছি তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের মাথা পর্যন্ত দূরত্ব। এফসিটি মানে কি? নিচের লেয়ারে। সো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের মাথা পর্যন্ত দূরত্ব। নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের মাথা পর্যন্ত দূরত্ব কত হবে? টোটাল 25 থেকে যদি আমি একটু বাদ দিই তাহলে নিচের ডিস্টেন্সটা পাওয়া যাবে। তাহলে 25 মাইনাস 13.2 ডিভাইড বাই
736। এতক্ষণ আমরা তো ম্যাথ করতেছিলাম যে আসলে ধরে নিছি যে সেকশনটা আনক্র্যাক অবস্থায় আছে। সো ক্র্যাক হয় কি বলছিলাম, নিচে ক্র্যাক হয় কনক্রিটটা। এখন এফসিটি মানে কি, নিচে কনক্রিটের স্ট্রেস। এখন কোশ্চেনে একটা জিনিস বলা ছিল, মডুলাস অফ রাপচার 475 পিএসআই, মানে স্ট্রেসটা এর উপরে গেলে ভেঙে যাবে, ঠিক আছে। এখন এই ভেঙে যাওয়াটা শুরু হয় নিচ থেকে, উপরেরটা না। এটার ভ্যালুটা কত আসে? এটার ভ্যালুটা আসে 432 পিএসআই। এইটা 475 পিএসআই এর ছোট, মানে এই ভ্যালুটা যদি 475-এর বড় হইতো তাহলে সেকশনটা কি হইতো? ক্র্যাক। সব কিছু ডিপেন্ড করবে কি এটার উপর না। তাহলে এটা 475 পিএসআই এর ছোট, তার মানে সেকশনটা কি? আনক্র্যাক। সেকশন আনক্র্যাক, ঠিক আছে। তার মানে আমরা যেটা করছি ওটা ঠিক আছে। তাহলে এখন আমার সবকিছু বের করা হয়ে গেল, এফসি এফসিটি বের করা হয়ে গেছে। আর আমার একটা জিনিসই বের করতে হবে, এটা হচ্ছে এফএস। তাহলে এফএস বের করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এম ওয়াই বাই আই, ঠিক আছে। এন হচ্ছে 8, এম কত? 45 ইন্টু 12,000, আর ওয়াই এখন ওয়াই কি হবে? এই যে এটা রডের জন্য, রড কি আছে? নিচে আছে না। তাহলে এই রডের ক্ষেত্রে ওয়াই হবে এই যে এইটুক ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে, এই যে এইটুক ডিস্টেন্স, এই যে এইটুক। তাহলে এইটুক কি? টোটালটা ছিল রডের জন্য, এইটুক ছিল কত? এইটুক ছিল 23 ইঞ্চি। তাহলে এই টোটাল 23 ইঞ্চি থেকে বাদ দিতে হবে কত? 13.2। সো এই যে 23 মাইনাস 13.2 ডিভাইড বাই 14,736, এখানে ক্যালকুলেশন করে যেটা আসে। তাহলে এটার আইটা আমি একটু বুঝাই, মানে ওয়াইটা এই যে এইটুক, নিউট্রাল অ্যাক্সিস কত? 13.2, আর এইটুক কত? 23। আর তাহলে ওয়াইটা কতটুক হবে? এই যে এইটুক। টোটাল 23 থেকে যদি আমি এইটুক বাদ দিই তাহলে এইটুক পাওয়া যাবে। এটাই হচ্ছে আমার কথা। তাইলে আমরা যা যা দরকার সেটা বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সেকশন আনক্র্যাকের জন্য। তার মানে কোনো ম্যাথে যদি এই ভ্যালুটা, এই যে এফসিটির ভ্যালুটা 475 পিএসআই বড় হয়ে যায়, তার মানে হচ্ছে আমার সেকশনটা ক্র্যাক হয়ে যাবে, তখন আমার অন্য প্রসেসে ম্যাথ করতে হবে। এটা হচ্ছে আমার 3.2 এর ম্যাথ, আর এটা করলাম 3.1। সো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো এটা শেখার জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তাই না, এখানেও যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করে এটা এক্সপ্লেন করছি, তবু আরও ভালো কিছুর জন্য আগের ভিডিওগুলো দেখতে হবে। সো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে।